রথযাত্রাকে ঘিরে রয়েছে অনেক কাহিনী। পুরাণ বলছে রথযাত্রার দিন জগন্নাথ দেব মাসির বাড়ি যান দাদা বলরাম ও ছোট বোন সুভদ্রার রথকে সঙ্গে নিয়ে। পুরীর রথযাত্রা ভারত বিখ্যাত, সে কথা আমরা সকলেই জানি। সেই সঙ্গে বিখ্যাত আরও একটি জায়গার রথযাত্রা, সেটি হলো মাহেশের রথযাত্রা। বন্ধুরা, আপনারা কি জানেন এই মাহেশের রথযাত্রা কবে থেকে শুরু হয়েছিল? কিভাবে শুরু হয়েছিল এই রথযাত্রা? বলা হয়ে থাকে মাহেশের এই রথযাত্রার পেছনে নাকি এক বিরাট ইতিহাস লুকিয়ে আছে। জানেন কি সেই ঘটনা কি ছিল? বন্ধুরা, এই সব অজানা তথ্য জেনে নিন আমার আজকের এই ভিডিও থেকে। বন্ধুরা, মাহেশের রথযাত্রার ইতিহাস সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব। এই উৎসব 1396 খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরের মাহেশে অনুষ্ঠিত হয়ে আসছে। রথযাত্রার সময় মাহেশের স্নানপিড়ি ময়দানে 1 মাস ধরে মেলা চলে। শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ দেবের মূল মন্দির থেকে মাহেশ গুন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি অবধি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার 50 ফুট উচ্চতা সম্পন্ন রথটি টেনে নিয়ে যাওয়া হয়। উল্টো রথের দিন আবারও জগন্নাথ দেবের রথটিকে মন্দিরে ফিরিয়ে আনা হয়। বলা হয় মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পিছনে একটি বিরাট কিংবদন্তি রয়েছে। সেটি হলো 14দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন। তার ইচ্ছা হয়েছিল যে তিনি জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা বাদ সাধায় তিনি তা করতে পারলেন না। তখন দুঃখিত হয়ে তিনি আমরণ অনশনে বসলেন। 3 দিন পরে জগন্নাথ দেব তাকে দেখা দিয়ে বললেন, ধ্রুবানন্দ, বঙ্গদেশে ফিরে যাও। সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামেতে এক গ্রাম আছে, সেখানে যাও। আমি সেখানে একটি বিরাট দারু ব্রহ্ম অর্থাৎ নিম গাছের কাণ্ড পাঠিয়ে দেব। সেই কাঠে বলরাম, সুভদ্রা আর আমার মূর্তি গড়ে পূজা করো। আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উদগ্রীব। এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ মাহেশে এসে সাধনা শুরু করলেন। এরপর এক বর্ষার দিনে মাহেশ ঘাটে একটি নিম কাঠ ভেসে এলো। তিনি জল থেকে সেই কাঠ তুলে 3 দেবতার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করলেন। সন্ন্যাস গ্রহণের পরে শ্রী চৈতন্য দেব পুরীর উদ্দেশ্যে রওনা হন। পথে তিনি মাহেশে পৌঁছেছিলেন। ধ্রুবানন্দের মন্দির পরিদর্শন করার পর তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেন এবং গভীর সমাধিতে মগ্ন হন। শ্রী চৈতন্য দেব মাহেশকে নবনীলাচল অর্থাৎ নতুন পুরী বলেই নামকরণ করেছিলেন। পরে বৃদ্ধ ধ্রুবানন্দ তাকে মন্দিরের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। এতে মহাপ্রভু কমলাকার পিপলাইকে মন্দিরের ভার দেন, যিনি ছিলেন শ্রী চৈতন্য দেবের দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম। এর কিছুদিন পর ধ্রুবানন্দের প্রয়াণ হয়। কমলাকার সুন্দরবনের খালি ঝুলির জমিদারের পুত্র। তিনি যুক্তিবিজ্ঞান অধ্যয়ন করতে নবদ্বীপে এলেন। পরে তিনি মহাপ্রভুর একজন প্রিয় শিষ্য হয়ে ওঠেন এবং তার মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি 64 মহন্তের মধ্যে প্রথম। মাহেশ জগন্নাথ মন্দিরে ভার গ্রহণ করার পর তিনি সেখানেই থাকতে শুরু করেন। তিনি এই বিখ্যাত রথ উৎসব 620 বছর আগে শুরু করেন।
তার উত্তরাধিকারীরা এখনো সেবায়িত বা মন্দির অধিকারী হিসেবে মাহেশে বসবাস করেন। পরবর্তীকালে 1755 কলকাতার নয়ন চাঁদ মল্লিক মাহেশে জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছিলেন, যা আজও রয়েছে। বর্তমান রথটি প্রায় 129 বছরের পুরনো। সে যুগে 20,000 টাকা ব্যয়ে শ্যামবাজারের বসু পরিবারের সদস্য হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু রথটি তৈরি করিয়ে দিয়েছিলেন। রথটিতে রয়েছে মোট 12টি লোহার চাকা এবং 2টি তামার ঘোড়া। ইতিহাস বলে, সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী স্বপ্ন পেয়ে গঙ্গায় ভেসে আসা নিমকাঠ দিয়ে দারু মূর্তি তৈরি করেন। প্রতি বছর রথের আগে বিগ্রহের অঙ্গরাগ হয়ে থাকে। রথের দিন জিটি রোড দিয়েই রথ টানা হয়। এই রথযাত্রাকে কেন্দ্র করে আজও মেলা বসে মাহেশে। বিশেষ উল্লেখযোগ্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপট ছিল এই মাহেশেরই রথযাত্রা। আধুনিক মন্দিরটি 1755 সালে নির্মাণ করা হয়। কলকাতা নিবাসী নয়ন চাঁদ মল্লিকের খরচ দেন। একবার বৈদ্যবাটির একজন ভক্ত মন্দিরে রথ দান করেছিলেন। 1797 সালে শ্রীরামকৃষ্ণের বিখ্যাত শিষ্য বলরাম বসুর দাদা কৃষ্ণরাম বসু আরেকটি রথ দান করেছিলেন। সময়ের সঙ্গে সেই রথটি জীর্ণ হয়ে পড়ে। কৃষ্ণরামের ছেলে গুরুপ্রসাদ 1798 সালে 9 চূড়া বিশিষ্ট নতুন রথ বানিয়ে দেন। 1884 সালে রথযাত্রার দিন বল্লভপুরে গুন্ডিচা বাটিতে সেই রথটি আগুনে পুড়ে যায়। তখন বসু পরিবারেরই কর্তা কৃষ্ণচন্দ্র বাবু বর্তমান লোহার রথটি তৈরি করিয়ে দেন। মার্টিন বার্ন কোম্পানি এই রথটি তৈরি করে। সেই সময়ে এর দাম পড়েছিল প্রায় 20 লক্ষ টাকা। 1885 সাল থেকে ওই রথেই টান শুরু হয়। সেই থেকেই একইভাবে ওই রথ আজও চলেছে সমানভাবে। বর্তমান রথটির উচ্চতা 50 ফুট, 12টি লোহার চাকা আছে তাতে। রথটি ঐতিহ্যগত বাংলার নবরত্নী শৈলীতে নির্মিত। এতে 9টি চূড়া রয়েছে। কিছু বছর পূর্বে এতে 13টি চূড়া ছিল, তবে এখন এতে 9টি চূড়াই আছে। রথযাত্রার দিন বিকেল বেলা প্রায় 3:30 নাগাদ স্নানপিড়ি ময়দানের সামনে থেকে জিটি রোড ধরে 1 কিলোমিটার পথ অতিক্রম করে মাসির বাড়ির মন্দিরে রথ পৌঁছয়। সাথে লক্ষ লক্ষ দর্শনার্থী উপস্থিত থাকায় প্রায় 2 ঘন্টা সময় লাগে মাসির বাড়ি যেতে। আবারও 8 দিন পর পুনর্যাত্রা বা উল্টো রথের দিনে ওই পথেই রথ স্নানপিড়ি ময়দানে আবারও ফিরে আসে। উল্টো রথে দর্শনার্থীদের সংখ্যা বেশি থাকায় রথ এসে থামতে থামতে সন্ধ্যা প্রায় 6:30 বেজে যায়। বলা হয় এটি হলো সবচেয়ে প্রাচীনতম রথ উৎসব এবং বাংলার সর্ববৃহৎ রথযাত্রা। প্রায় 2-4 লাখ মানুষ মাসব্যাপী মেলা দেখতে আসে। প্রভু মাহেশ গুন্ডিচা বাটি মাহেশের মাসির বাড়িতে মন্দিরে যায় এবং হিসাবে এটি জনপ্রিয় বাংলায় পরিচিত রথ পুনর্যাত্রা বা উল্টো রথ পর্যন্ত সেখানেই রয়ে যায়। যে সমস্ত বিখ্যাত মানুষ যারা মাহেশে এসেছিলেন তারা হলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার স্ত্রী মা সারদা দেবী, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ অনেক মানুষ রথের এই বিখ্যাত মেলা পরিদর্শনে আসেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস রাধারানী মাহেশ রথযাত্রার বিস্ময়কর বিবরণ নিয়ে গঠিত। উপন্যাসের নায়িকা রাধারানী মেলায় হারিয়ে যায় এবং তারপর তার ভবিষ্যৎ প্রেমিক দ্বারা প্রাপ্ত হয়। বঙ্কিমচন্দ্রের বর্ণনায় শুধুমাত্র উৎসবের একটি প্রাণবন্ত ছবি দেয় না, সাথে এই মেলাকে ন্যায্য একটি রোমান্টিক আকর্ষণও দেয়। এমনকি আজও সেই ভগ্নান্তকরণ মেয়েটির মনের দুঃখ সবাই বোধ করতে পারে। এই রথের মেলায় এসে আজও অনেকেরই মনে পড়ে যায়
সেই ছোট্ট রাধারানীর কথা। কথিত আছে, নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম, সেই নাম প্রকট হয় মাহেশের ধাম। নিত্য পূজা, নিত্য ভোগ, নিত্য শাস্ত্র পাঠ, ভক্তজনে জানে তাই মাহেশ শ্রীপাঠ। হুগলির শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরের অনেকেরই মুখে মুখে ফেরে এই স্তব। কথিত আছে, সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী 627 বছর আগে পুরীতে গিয়ে প্রভু জগন্নাথকে ভোগ নিবেদনের জন্য স্বপ্নাদেশ পান, কিন্তু শ্রীক্ষেত্রে গিয়েও তিনি ভোগ দিতে পারেননি। শোনা যায়, ফিরে এসে তিনি ফের স্বপ্নাদেশ পান গঙ্গায় ভেসে আসা নিম কাঠ দিয়ে বিগ্রহ তৈরির। তারপর সেই নিম কাঠ দিয়েই তৈরি হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। কিন্তু মাহেশের এই মূর্তিগুলিও সেই রকমই প্রাচীন। তবে আগে কাঠের রথ থাকলেও লোহার তৈরি রথ হয় 137 বছর আগে। এটি তৈরির পেছনে মার্টিন বার্ন কোম্পানির হাত আছে। 125 টন ওজনের এই রথ 50 ফুট উঁচু, লোহার 12টি চাকা বিশিষ্ট। সে সময় রথ তৈরিতে খরচ হয়েছিল 20 লক্ষ টাকা। 4 তলা বিশিষ্ট এই রথের একতলায় চৈতন্য লীলা, দ্বিতীয় তলে কৃষ্ণলীলা এবং তৃতীয় তলে রামলীলা চিত্রিত আছে। 4 তলায় বিগ্রহ বসানো হয়। নারায়ণী যেহেতু কলিকালের জগন্নাথ, সেই কারণে নারায়ণ শিলাকেই প্রথমে রথে চড়ানো হয়ে থাকে। তারপর সুভদ্রা, বলরাম এবং একেবারে শেষে জগন্নাথ দেবকে তোলা হয় রথের উপর। রথযাত্রার 2 দিন আগে থেকে শুরু হয় নবযৌবন উৎসব। প্রথা অনুযায়ী স্নান যাত্রার পর মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ থাকে, কারণ কথিত আছে, জগন্নাথ দেবের জ্বর আসে এই সময়। কবিরাজের পাঁচন খেয়ে জ্বর সারার পর শুরু হয় নবযৌবন। রাজবেশে সাজানো হয় বিগ্রহকে, পরানো হয় রূপোর হাত, খিচুড়ি, অন্ন, পায়েস, এই 3 নিয়েই মাহেশ। পুরীর পর দেশে বৃহত্তম রথযাত্রা হুগলির শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, মাহেশের রথযাত্রা সম্পর্কে জানতে পেরে এবং মাহেশের রথযাত্রা শুরু হওয়ার নেপথ্যে যে কাহিনী রয়েছে সেই ইতিহাস সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।